আসসালামু আলাইকুম। ভ্যাটের আজকের লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আশরাফ হোসেন, সিএ প্রফেশনাল লেভেলে আছি আমি, এবং এ পর্যন্ত আমি 13টা সাবজেক্ট পাশ করেছি। এই কোর্সটা মূলত সিএ ছাত্রদের জন্য টার্গেট করা। সো আমার স্টাডি মেটেরিয়াল হচ্ছে সিএর প্রফেশনাল লেভেলের ট্যাক্সের বইটা। কিন্তু ভ্যাট সম্পর্কে যারাই জানতে চান তারা এই কোর্স থেকে উপকৃত হবেন, কারণ মোটামুটি অনেক কিছুই আমি ভ্যাটের এখানে কভার করার চেষ্টা করতেছি। তো প্রথমে বলবো যে যারা আজকে প্রথম জয়েন করছেন তারা অবশ্যই আগে সবগুলো লেকচার দেখে আসবেন। এখানে লেকচারের উপর লেখা থাকবে লেকচারটা কত নাম্বার লেকচার। তো এর আগে সবগুলো লেকচার দেখে আসবেন, আমার চ্যানেলেই আছে, নাহলে আপনারা নতুন লেকচার থেকে কিছুই বুঝবেন না। এছাড়া আমার ফেসবুক গ্রুপ, পেজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওগুলোতে জয়েন করতে পারেন। সেগুলোতে জয়েন করলে আপনারা লেকচারটা আর্লি পাবেন এবং ভিডিওটা শেয়ার করলে আমার ভালো লাগবে। ধন্যবাদ। তো আজকের লেকচারে আমরা চলে যাই। তো আজকের যে লেকচারটা, এটা হচ্ছে ভ্যাট কোর্সের 12 নম্বর লেকচার, 12তম লেকচার। আমি প্রথম লেকচারে বলছিলাম যে ডেফিনেশনে আমি টাইম টু টাইম ব্যাক করব, মানে যখন যেটা দরকার সেটা ডেফিনেশনে আমি পড়াবো। তো আজকে আমরা প্রথমে একটি ডেফিনেশন দিয়ে শুরু করব। সেটা হচ্ছে ভ্যাট অ্যাক্ট অনুযায়ী অ্যাসোসিয়েট কারা। অ্যাসোসিয়েটেড ডেফিনেশন কেন পড়াচ্ছি, এটা অ্যাসোসিয়েটেড ডেফিনেশনটা পড়ানোর পরে বলবো। আগে আমরা অ্যাসোসিয়েটেড যে ডেফিনেশন আছে সেটা একটু পড়ে নিই। দেখেন লেখা আছে এখানে, associate means such a relation between two persons as would make one act or reasonably expected to act in accordance with the intention of the other, or make both act or reasonably expected to act in accordance with the intention of a third person. মানে হচ্ছে যে দুইটা পার্সন, এবং ভ্যাট অ্যাক্ট অনুযায়ী এখানে কিন্তু ডেফিনেশনগুলোর মধ্যে আপনারা পার্সনের ডেফিনেশনও পেয়ে যাবেন। পার্সোনাল ডেফিনেশন, ভ্যাট, ট্যাক্স এগুলো অনুযায়ী কিন্তু কোম্পানি, পার্টনারশিপ ফার্ম এবং একজন ব্যক্তি, এরা সবাই কিন্তু পার্সন। পার্সন মানে যে শুধু ব্যক্তি তা কিন্তু নয়। একটা কোম্পানিও ভ্যাট অ্যাক্ট অনুযায়ী কি পার্সন। তাহলে দুইটা কোম্পানি যদি এরকম হয়, বা দুইটা ফার্ম যদি এরকম হয়, বা দুইটা পার্সন যদি এরকম হয় যে একজনের এক্সপেকটেশন অনুযায়ী আরেকজনকে কী করতে হবে, কাজ করতে হবে, যেটা এখানে বলছে, অথবা তারা দুজন তৃতীয় কোনো পার্সনের এক্সপেকটেশন অনুযায়ী কাজ করতে হবে, তাইলে ওগুলোকে কি বলবে, অ্যাসোসিয়েট এন্টারপ্রাইজ বলবে। এবং এর মধ্যে নিচের বিষয়গুলোও থাকবে, যেমন এ পার্টনার অফ এ পার্টনারশিপ, একজন পার্টনার ওই পার্টনারশিপ ফার্মের কি অ্যাসোসিয়েট। এ শেয়ার হোল্ডার অফ এ কোম্পানি, একজন শেয়ার হোল্ডার কি ওই কোম্পানির কি অ্যাসোসিয়েট। এ ট্রাস্ট অ্যান্ড এ বেনিফিশিয়ারি অফ সাচ ট্রাস্ট, যে কোনো ট্রাস্টের একজন বেনিফিশিয়ারি কি ওই ট্রাস্টের অ্যাসোসিয়েট। A joint venture for property development and the landowner as a partner of that joint venture, builder or other related person, যে কোনো একটা জয়েন্ট ভেঞ্চারের পার্টনার কি ওই জয়েন্ট ভেঞ্চারের অ্যাসোসিয়েট। রিপ্রেজেন্টেটিভ ভ্যাট এজেন্ট, ডিস্ট্রিবিউটর, লাইসেন্স অর পার্সনস উইথ সিমিলার রিলেশনশিপ, এই যে আপনার রিপ্রেজেন্টেটিভ, আপনার ভ্যাট এজেন্ট, ওরা কি আপনার অ্যাসোসিয়েট। বাট লাস্টে একটা কথা লিখছে যে প্রোভাইডেড দ্যাট পার্সনস উইথ এমপ্লয়মেন্ট রিলেশনস ডাজ নট ইনক্লুড ইন দিস, মানে আপনি একটা কোম্পানিতে জব করেন, তার মানে এটা না যে আপনি ওই কোম্পানির অ্যাসোসিয়েট। এরকম হলে তো ওই কোম্পানির সব জব হোল্ডাররা ওই কোম্পানির অ্যাসোসিয়েট হয়ে যাবে, জব হোল্ডার হইলে অ্যাসোসিয়েট হবে না। তাইলে আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কি অ্যাসোসিয়েট জিনিসটাকে, এটা ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা চলে যাচ্ছি, আমি কেন এটা পড়াইলাম, ওই যে আমরা আগের লেকচারে যেখানে ছিলাম তারপরের থেকে ধারাবাহিকভাবে শুরু করতেছি। আমরা যাচ্ছি, আমরা এখানে শেষ করছিলাম মোটামুটি অ্যাডভান্স ট্যাক্সে এসে। এই জিনিসটা পড়ানোর জন্য আমরা আজকে কী করছি, গিয়ে অ্যাসোসিয়েট এন্টারপ্রাইজের ডেফিনেশনটা পড়ে আসছি। ডিটারমিনেশন অফ ভ্যালু অফ ট্যাক্সেবল সাপ্লাই বিটুইন অ্যাসোসিয়েট এন্টাইটিস। অ্যাসোসিয়েট প্রতিষ্ঠানে আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, যেমন বিএসআরএম স্টিল মিলস,
আর বিএসআরএম লিমিটেড, দুইটা ভিন্ন কোম্পানি। বিএসআরএম লিমিটেড কি, বিএসআরএমের যে মেইন কোম্পানিটা ওইটার নাম হচ্ছে যে বিএসআরএম লিমিটেড, যারা কিনা কি বানায়, রড বানায়। যে রডটা আপনারা মার্কেট থেকে কিনেন ওইটা বানাচ্ছে কে, বিএসআরএম লিমিটেড। আর বিএসআরএম স্টিল মিলসও কিন্তু বিএসআরএমের একটা কোম্পানি, ওরা বানায় কি, বিলেট। তো বিএসআরএমের হোল গ্রুপ অফ কোম্পানিসের মধ্যে বিএসআরএম লিমিটেডও আছে, বিএসআরএম স্টিল মিলসও আছে। আর বিএসআরএম স্টিল মিলস কি, বিএসআরএম লিমিটেডের একটা অ্যাসোসিয়েট কোম্পানি। তো অ্যাসোসিয়েট কোম্পানিগুলোর মধ্যে এরকম ট্রানজ্যাকশনগুলো গুরুত্বপূর্ণ কেন, দেখেন আমার যে ভ্যাটটা কিসের উপর হয়, ভ্যাটটা হয় সেলিং প্রাইসের উপর, ঠিক আছে। তো এখন যখন দুইটা কোম্পানি বন্ধু হয়, মানে অ্যাসোসিয়েট হয়, তখন কিন্তু সেলিং প্রাইস কিন্তু কি হইতে পারে, কম বেশি হইতে পারে না। ফেয়ার ভ্যালুতে কিন্তু সেলিং প্রাইস অনেক সময় হয় না। মানে অ্যাসোসিয়েট কোম্পানি থেকে কিনতেছে বা বিক্রি করতেছে, তখন কিন্তু সেলিং প্রাইস কিন্তু কম বেশি হয়। তাহলে সেলিং প্রাইস যদি কম বেশি হয়, তাহলে ভ্যাটটার উপর একটা ইফেক্ট চলে আসবে না, ভ্যাট কম হয়ে যেতে পারে যদি সেলিং প্রাইসটা কম হয়। এই জন্য অ্যাসোসিয়েট কোম্পানির মধ্যে যদি ট্রানজ্যাকশন হয়, তাহলে কিছু নিয়ম ফলো করে আপনাকে ওইটা কী করতে হবে, সেলিং প্রাইসটা ডিটারমাইন করতে হবে। তাহলে আসেন এখানে কি লিখছে আমরা পড়ি। The value of taxable supply of goods or service which a registered person makes to an associate will need to be at the fair market price of such supply reduced by the tax fraction of the price. মানে হচ্ছে যে এই যে একটা রেজিস্টার্ড কোম্পানি বা রেজিস্টার্ড পার্সন মানে কোম্পানি, আমি অলরেডি বলছি, পার্সনের ডেফিনেশন আর অনেক কিছু আছে। যদি তার অ্যাসোসিয়েটকে এ ধরনের কোনো সাপ্লাই দেয়, তার অ্যাসোসিয়েটের কাছে পণ্য বিক্রি করে বা সার্ভিস প্রোভাইড করে, সেই সাপ্লাইটার দাম ফেয়ার মার্কেট প্রাইস হইতে হবে। ফেয়ার মার্কেট প্রাইসের ডেফিনেশন নিচে আছে, আমরা আসতেছি ওখানে, কিন্তু আমি একটু মুখে বলি যে ফেয়ার মার্কেট প্রাইস কাকে বলে। একটা ইন্ডিপেন্ডেন্ট সিচুয়েশনে, মানে যে সিচুয়েশনে সকল কিছু নর্মাল এবং আপনার উপর কোনো প্রভাব নেই, কোনো কিছুর, অন্য কোনো কিছুর প্রভাব নেই, সে অবস্থায় আপনি একটা পণ্য অন্য কারো কাছে যে দামে বিক্রি করবেন, একটা সাধারণ মার্কেটে, যে মার্কেটটাকে সাধারণ মার্কেটে সব ধরনের বৈশিষ্ট্য ওই মার্কেটে আছে এবং এখানে বাহ্যিক কোনো এক্সট্রা কোনো প্রেশার বা প্রভাব নেই, সে অবস্থায় আপনি একটা পণ্য যে দামে বিক্রি করবেন সেই দামটাকে কি বলা হয়, ফেয়ার মার্কেট প্রাইস বলা হয়। তাহলে বলা হচ্ছে কি, কোনো রেজিস্টার্ড পার্সন যদি অ্যাসোসিয়েট এন্টারপ্রাইজকে কোনো সাপ্লাই দেয়, সে সাপ্লাইটার বিক্রয় মূল্য ফেয়ার মার্কেট প্রাইসে হইতে হবে। এরপর লিখছে এনবিআর ফার্দার ইস্যুড এসআরও নাম্বার 180 which prescribes regarding fair market price as follows. এনবিআর 180 নাম্বার এসআরও ইস্যু করছে। 180 নাম্বার এসআরওতে ফেয়ার মার্কেট প্রাইসটা কেমনে আমরা ডিটারমাইন করব সেটা সম্পর্কে নির্দেশনা কী করছে, দিয়ে দিছে। এসআরওতে আমরা যাব যখন দরকার হবে, এটা অনেক বড় একটা এসআরও। আমি প্রথমে বই থেকে শুরু করি যে কিভাবে দুইটা অ্যাসোসিয়েট প্রতিষ্ঠানের মধ্যে যখন ট্রানজ্যাকশন হবে তখন ফেয়ার মার্কেট প্রাইসটা আমরা কেমনে ডিটারমাইন করব। এখানে পয়েন্ট নাম্বার কতে লেখা আছে, where the buyer and seller are not associated parties and that the fixation of the price of supply is not influenced by their non-association but is based on the normal buyer-seller relationship, then such price will be treated as fair market price for the said supply. মানে বায়ার এবং সেলার কি অ্যাসোসিয়েটেড নয়, বায়ার এবং সেলার ইন্ডিপেন্ডেন্ট, তাইলে তো ওদের মধ্যে যে ট্রানজ্যাকশন প্রাইসটা থাকবে, মানে যে প্রাইসে ট্রানজ্যাকশন হবে সেটাকে আমি কি ধরে নিব, ফেয়ার মার্কেট প্রাইস ধরে নিব, কারণ তারা অ্যাসোসিয়েটেড না। সো তারা যে দামে একে অপরকে বিক্রি করতেছে ওইটা কী হবে, ফেয়ার মার্কেট প্রাইস হবে। খ নাম্বারে লিখছে, where the buyer and seller are associates and that the price at which the supply of identical or similar goods is made is equal to earlier determined price of the said supply, or if it does not change below or more than 10% of the earlier determined price, in that case the price should be treated as fair market price. এখন প্রশ্ন হচ্ছে, যদি
বায়ার এবং সেলার অ্যাসোসিয়েটেড হয় তাহলে কি হবে? তাইলে হচ্ছে প্রথমে হচ্ছে দেখতে হবে যে এই ধরনের পণ্য যেটা নিয়ে বিক্রি হচ্ছে সেটা কি আগে ক্রয় বিক্রয় হয়েছে কিনা, অন্য কোনো কেসে হইতে পারে, এদের মধ্যেও হইতে পারে। যদি আগে ক্রয় বিক্রয় হয়ে থাকে অন্য কোনো কেসে বা এদের মধ্যে হয়েছে, তখন আগের প্রাইসটাকে বেস প্রাইস হিসেবে ধরবে। ধরে যদি দেখে যে আগের প্রাইস থেকে এই বর্তমান ট্রানজ্যাকশনের প্রাইস 10%-এর বেশি চেঞ্জ হয় না, বাড়লেও 10%-এর মধ্যে বাড়ছে, কমলেও 10%-এর মধ্যে কমছে, তাইলে এটাই হবে কি ফেয়ার মার্কেট প্রাইস, মানে 10% রেঞ্জের মধ্যে আছে, তাইলে কি এটাই হবে ফেয়ার মার্কেট প্রাইস। এবার আসেন 3 নম্বর পয়েন্টে গতে কি লিখছে, where the buyer and seller are associates and that the price at which the supply of identical or similar goods is made is not equal to earlier determined price of the said supply, or if it decrease or increase more than 10% of the earlier determined price. In that case, the fair market price will need to be determined based on the 5 methodologies prescribed in this SRO. তাহলে 3 নম্বর পয়েন্টে এসে আসে ঝামেলাটা, যে দুইটা কোম্পানি অ্যাসোসিয়েট এবং তারা যে দামে বর্তমান ট্রানজ্যাকশনটা করতে চাচ্ছে ওইটা আগের সিমিলার টাইপ অফ ট্রানজ্যাকশন থেকে প্রাইস চেঞ্জ হয়ে গেছে 10%-এর বেশি, হয় বাড়ছে নাহলে কমছে। তখন কি করতে হবে, আপনাকে নিচের 5টা মেথড ফলো করে ওদের ফেয়ার মার্কেট প্রাইসটা বের করতে হবে। 5টা মেথড কি কি? কম্পারেটিভ মেথড, ডিডাকটিভ মেথড, কম্পিউটেড মেথড, হোলিস্টিক মেথড অ্যান্ড অবজেক্টিভ অ্যাপ্রক্সিমেশন মেথড। এই 5টা মেথডই আমরা কী থেকে পড়বো? আমরা এসআরও থেকে পড়বো সরাসরি, এবং সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আজকে ক্লাসটা এখানে শেষ। আজকে আমরা বুঝলাম যে কখন আমরা 5টা মেথডে যাব, আর নেক্সট ক্লাসে আমরা কি করব, যে 5টা মেথড এগুলো কি এবং এগুলো কেমনে অ্যাপ্লাই করবে সেটা নিয়ে পড়ব। তো আশা করি ক্লাসটা আপনাদের ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিন, আর ডিসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া আছে। থ্যাংক ইউ।